বিএনপি নির্বাচনী ইশতেহারে থাকবে চমক, প্রতিফলন ঘটবে জন আকাঙ্ক্ষার, সুফল পাবেন সবাই দাবি নেতাদের, প্রভাব ফেলবে ভোটের মাঠে বলছেন বিশ্লেষক। যারা পরিবারতন্ত্র কায়েম করতে চায় তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করছে দাবি জামাত আমিরের। নারী শিক্ষার্থীদের মাস্টার্স পর্যন্ত ফ্রি লেখাপড়ার প্রতিশ্রুতি। নিউমোরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিকদের কর্মবিরতি, নৌ উপদেষ্টার সামনে বিক্ষোভ, চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে স্থবিরতা। এবং বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট পাকিস্তানের, বললেন প্রধানমন্ত্রী শাহবাজ। খেলায় রাজনীতি টেনে আনায় ক্ষোভ, ধন্যবাদ জানালেন উপদেষ্টা আসিফ নজরুল। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাম। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী ইশতেহারে থাকছে চমক। এবারের ইশতেহারে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে মনে করেন বিএনপির নেতারা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ইশতেহার প্রভাব ফেলবে এই ভোটের মাঠে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের আশা সাধারণ মানুষের, সব মিলিয়ে এই ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে বিএনপি যে ইশতেহার দিয়েছে সেটি সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলেই মনে করা হচ্ছে। বহু প্রত্যাশার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাকি আর সপ্তাহখানেক। এরই মাঝে লড়াই জমে উঠেছে ভোটের মাঠে। রাজনৈতিক দলগুলো নানা প্রতিশ্রুতি নিয়ে এখন ভোটারদের দ্বারে। জুলাই অভ্যুত্থানের পর গণতন্ত্রের এই যাত্রায় রাজনৈতিক দলগুলো এবার অনেক হিসেবি, যার প্রভাবও দেখা যাচ্ছে দলগুলোর ইশতেহারে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সাংগঠনিকভাবে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। দলটি বলছে এবার ইশতেহারে তারা সমন্বয় করছেন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম জিয়ার ভিশন ২০৩০, সেই সাথে বিএনপির এখনকার ৩১ দফা। দল হিসেবে, জনসম্পৃক্ততা দল হিসেবে বিএনপি সবসময় চেয়েছে একটি বাস্তবমুখী এবং টেকসই নির্বাচনী ইশতেহার প্রণয়ন করতে, যেখানে আমাদের যে পরিকল্পনাগুলো থাকবে সেগুলো প্রত্যেকটাই শতভাগ বাস্তবায়নযোগ্য হয়। আমাদের নেতা জনাব তারেক রহমান যখন বাংলাদেশে এসেছিলেন তখন তিনি বলেছেন একটা প্ল্যানের কথা। সেই প্ল্যান হচ্ছে এমনভাবে দেশটাকে নতুনভাবে গড়ে তোলা যেখানে দেশের প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন হবে, ভাগ্যের পরিবর্তন হবে। আমরা বিশ্বাস করি শতভাগ জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং জনগণ আরও বেশি ক্ষমতায়িত হবেন, আর্থিকভাবে আরও বেশি স্বনির্ভর হবেন এবং রাষ্ট্রীয়ভাবে আমরা ইনশাআল্লাহ আরও বেশি সুরক্ষা নিশ্চিত করতে পারবো। বিএনপির ইশতেহারের ঝুলিতে থাকছে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের মতো বেশ কিছু প্যাকেজ আছে। চিকিৎসা, শিক্ষার মতো খাতগুলোতে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত। মাহাদি আমিন বলছেন এবার বিএনপি সরকার গঠন করতে পারলে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে তরুণদের কর্মসংস্থানে, দূর করা হবে উন্নয়ন বৈষম্য। জনগণের ভাগ্য পরিবর্তন করা, মেগা প্রজেক্ট, মেগা করাপশন, এই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। সুতরাং সেই সব উদ্যোগই গ্রহণ করব। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দলগুলোর ইশতেহারে জনগণের মৌলিক অধিকারের বিষয়গুলো কতটুকু গুরুত্ব দেয়া হচ্ছে তা গুরুত্বপূর্ণ। তারা মনে করেন দুর্নীতি রোধ, সুশাসনের প্রতিশ্রুতি ভোটারদের কাছে টানবে। অ্যাকাউন্টেবিলিটি বলে যে কথা আছে, এই রাজনৈতিক দলগুলি যখন তারা এমপি হয়ে তারা যখন সংসদে বসবে তখন যে তারা শপথ নেবে এবং প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা যে শপথ নেবে, সঙ্গে সঙ্গে আমাদের প্রতি তাদের যে অ্যাকাউন্টেবিলিটি হয়ে গেল, সেই অ্যাকাউন্টেবিলিটি তাদের বজায় রাখতে হবে এবং জনগণের কাছে জবাবদিহিতা প্রতি মোমেন্টে, প্রতিদিনে, প্রতি ঘন্টায় তাদের দিতে হবে এবং জনগণের কাছে তারা অ্যাকাউন্টেবল থাকবে এবং জনগণ পরবর্তীকালে ভোটের সময় তো এটা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শুধু প্রতিশ্রুতি নয়, থাকতে হবে ইশতেহারের বাস্তবায়নের সুনির্দিষ্ট রূপরেখা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জামাত ক্ষমতায় গেলে কর্মজীবী নারীদের কর্মঘণ্টা ৫ করা হবে, বাকি ৩ ঘন্টার অর্থ ভর্তুকি দেবে সরকার। নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে একথা বলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই সনদ বাস্তবায়ন সহ ২৬টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে ৪১ দফা ইশতেহার ঘোষণা করে জামাত। বুধবার রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাতের ইশতেহার প্রকাশ করেন।
বক্তব্যের শুরুতে জামাত আমির ৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন। এ সময় জামাত আমির তুলে ধরেন রাষ্ট্র গঠনে তাদের রূপরেখা। যুব সমাজের হাত ধরে এখন ২৬টি বিষয়ে সরকার পরিচালনায় অগ্রাধিকার দিতে চায় দলটি। ৮ ভাগে তুলে ধরা হয়েছে ৪১টি ভিশন। আমির বলেন, ইস্তেহার জামাতের কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটা দেশ গঠনের জীবন্ত দলিল। যুব সমাজের প্রত্যাশাকে, আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা আমাদের ইশতেহার রচনা করেছি। ইশতেহার রচনা করেছি মায়ের জাতিকে সম্মান দেওয়ার জন্যে। ইশতেহার রচনা করেছি শিশুদেরকে নিরাপদ আবাসভূমি তৈরি করে দেওয়ার জন্যে। এটি কোনো দলীয় কর্মসূচি নয়, বরঞ্চ একটি জাতির প্রতি একটি দলের চিন্তা, তার ভিশন, তার পরিকল্পনা এবং কিভাবে সে আগামীর দেশটাকে সাজাতে চায় তার একটি জীবন্ত দলিল। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও মৌলিক অধিকারের বিষয়গুলো তুলে ধরা হয়েছে ইস্তেহারে। দলীয় প্রধান জানান, জামাত ক্ষমতায় গেলে কর্মজীবী নারীদের কর্মঘণ্টা ৫ করা হবে, বাকি ৩ ঘন্টার ভর্তুকি দেবে সরকার। যখন একজন সন্তান সম্ভবা মা, এরপরে যখন তিনি সন্তানকে জন্ম দেন, তারা লালন পালন করেন, অনেক সময় ৮ ঘন্টা কাজ করতে পারবেন না বলে পুরো চাকরিটাই ছেড়ে দেন। আমরা তো সেখানে তাদের জন্য সহজ করে দিচ্ছি। নারী শ্রমিক, তাদের জন্য কর্মঘণ্টার ব্যাপারে আমাদের একটা প্ল্যান আছে, আমরা বলেছি। চিন্তার ভাস যারা ব্যবসা এবং শিল্পের মালিক, তারা চিন্তা করেছেন ৫ ঘন্টা কাজ করে যদি ৮ ঘন্টার বেতন হয়, তাইলে আমি পুষাবো কিভাবে? না, আপনি দিবেন কেন? তিনি যে কয় ঘন্টা এখানে শ্রম দিবেন, সেই কয়েক ঘন্টার আপনি দিবেন, বাকিটা সরকারের দায়, সরকারকে দিতে হবে। জামাতের ইস্তেহারের প্রতিপাদ্য একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ। আমি একজন লার্নার হিসেবে নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এদিকে যারা পরিবারতন্ত্র কায়েম করতে চায় তারাই এক্স আইডি হ্যাক করে মিথ্যাচার করছে বলে দাবি করেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। নওগাঁয় এটি মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। দলীয় প্রধানের আগমনে কানায় কানায় ভরে ওঠে মাঠ। জামাত আমির বলেন, তার দল সরকার গঠন করলে বেকার ভাতা নয়, যুবকদের হাতে কাজ তুলে দেবে। নারী শিক্ষার্থীদের মাস্টার্স পর্যন্ত ফ্রি লেখাপড়ার প্রতিশ্রুতি দেন তিনি। উত্তরাঞ্চলকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান জামাত আমির। সম্পূর্ণ মিথ্যা, জালিয়াতি। আমার এক্স আইডি হ্যাক করে যারা এই দেশে জনগণের সরকার চায় না, যারা দলীয় পারিবারিক গোষ্ঠীতান্ত্রিক সরকার চায়, যারা এই দেশকে গোলাম বানিয়ে রাখতে চায়, তারা আমার উপরে মিসাইল নিক্ষেপ করেছে। এটা যেহেতু কৃষি প্রধান এরিয়া, এই কারণে আমরা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছি পুরা নর্থ বেঙ্গলকে আমরা ইনশাআল্লাহ কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করব ইনশাআল্লাহ। চাঁপাইনবাবগঞ্জে সরকারি বিদ্যালয় মাঠে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন বিভাগ ও জেলায় নির্বাচনী জনসভা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এরই ধারাবাহিকতায় আজকে আপনারা জানেন নওগাঁর পরপরই যে জনসভাটি রয়েছে, নির্বাচনী জনসভা, সেটি রয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এবং এই চাঁপাইনবাবগঞ্জের এই নির্বাচনী জনসভায় এরই মধ্যে কিন্তু হাজার হাজার নেতাকর্মী এসে উপস্থিত হয়েছেন ডক্টর শফিকুর রহমানের বক্তব্য শোনার জন্য, তার দলের প্রধানের বক্তব্য শোনার জন্য। আপনারা জানেন যে চাঁপাইনবাবগঞ্জের 3টি সংসদীয় আসন রয়েছে। এই 3টি সংসদীয় আসনের দাঁড়িপাল্লা প্রতীকের যারা প্রার্থী রয়েছেন তাদেরকে এখানে পরিচয় করিয়ে দেওয়া হবে, পাশাপাশি তাদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেওয়া হবে, নির্বাচনে ভোট চাওয়া হবে। পাশাপাশি এই এলাকার মানুষের উন্নয়নে অনেক প্রতিশ্রুতি এখানে দেওয়া হবে। সেই সকল প্রতিশ্রুতি এবং সকল দিক নির্দেশনাগুলোকে মেনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিয়েছেন দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন এই 3টি সংসদীয় আসনে বিজয় করার ঘোষণাও দেওয়া হবে। এরই মধ্যে দলের অনেক শীর্ষ নেতৃবৃন্দ, জোটের শীর্ষ নেতৃবৃন্দ কিন্তু আমরা এরই মধ্যে আমরা স্টেজে দেখেছি উপস্থিত
এখনো জামায়াতের যিনি আমির ডক্টর শফিকুর রহমান তিনি এখনো এই সভাস্থলে এসে উপস্থিত হননি। তবে 12:30 থেকে কিন্তু তিনি এখানে এই সভাস্থলে উপস্থিত হয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তবে এরই মধ্যে আমরা দেখছি যে নেতাকর্মীরা কিন্তু পুরো মাঠ কিন্তু সরকারি চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ এটি সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জে। এবারের নির্বাচনে জালিয়াতি ও জবরদস্তি হবে না বলে আশাবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও 1 আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সদরের ফাড়াবাড়ি এলাকায় নির্বাচনী সভায় কথা বলেন তিনি। জানান, এবারের ভোট হবে অবাধ ও নিরপেক্ষ। জনগণ, সেনাবাহিনী ও রাজনৈতিক দল এবং অন্তর্বর্তী সরকার সবাই সুষ্ঠু ভোট চায়। সরকার গঠন করলে হিন্দু মুসলিমের সম্প্রীতি তৈরি করা হবে বলেও জানান মির্জা ফখরুল। এইবারকার ভোটটাতে কোনো জালিয়াতি, চাতুরি, জবরদস্তি কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই। কেন? যে এখানে যে সরকারটা আছে এই সরকারটা একটা নিরপেক্ষ সরকার। এই সরকার সুন্দর একটা ভোট করতে চায় যে ভোটের মাধ্যমে জনগণের যাকে নির্বাচন করবে তারাই সরকারটা গঠন করবে। সেনাবাহিনী নিরপেক্ষ নির্বাচন চায়, জনগণ চায়, আমরা রাজনৈতিক দলগুলো নিরপেক্ষ নির্বাচন চাই। জানাবো নির্বাচনী প্রচারণার খবর। রাজধানী সহ রাজধানীর বাইরেও জোরে সোরে চলছে নির্বাচনী প্রচারণা। সবশেষ খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়ায় আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যাচ্ছে তার কাছে। নির্বাচনের মাত্র 7 দিন বাকি আছে, তার মধ্যে কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু প্রচারণা জমে উঠেছে। এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া 6 বাঞ্ছারামপুরে কিন্তু নির্বাচনী গণসংযোগ করছেন বিএনপি জোট মনোনীত প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। তিনি এই মুহূর্তে বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন। আজকে কিন্তু এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে তিনি তার নির্বাচনী এলাকায় গণসংযোগ করছেন এবং তার গণসংযোগকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু পাড়ায় মহল্লায় জনগণের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তিনি কিন্তু সবার সাথে ঘুরে ঘুরে কিন্তু হাত মেলাচ্ছেন, মিছিল করছেন এবং তার যে দলীয় প্রার্থী এবং প্রতীকী মাতালের পক্ষে কিন্তু এখানে সাধারণ মানুষ কিন্তু মিছিল করছেন এবং তারা কিন্তু আগামী 12ই ফেব্রুয়ারি যে অনুষ্ঠিত নির্বাচন, সেই নির্বাচনে মাতাল মার্কায় ভোট দেবেন বলে তারা এখানে কিন্তু অনেকেই বক্তব্যের মধ্যে তাদের উচ্ছ্বাস এবং প্রকাশ করেছেন এবং তারা বলছেন সুষ্ঠু অবাধ নির্বাচন হলে এখানে যে মাতাল প্রার্থী তারা মাতালকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমরা এখানে যে ভোটাররা আছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই আসন থেকে মাতাল বিজয় হবে এবং তারা বলছেন, আপনাকে জানিয়ে রেখে এই আসন থেকে মোট 10 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে। তার মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ মহসিন এই আসনে আছেন এবং বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী সহ ইসলামী আন্দোলন সহ বিভিন্ন প্রতীকের প্রার্থীরা কিন্তু এই 13টি ইউনিয়নে কিন্তু তার প্রচারণা চালিয়েছেন। তারই অংশ হিসাবে আজকে জুনায়েদ সাকি যিনি আছেন, তিনি মাতাল প্রতীকের পক্ষে এখানে গণসংযোগ করছেন এবং তার গণসংযোগকে কেন্দ্র করে আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন পাড়া মহল্লায় মিছিল এবং বিভিন্ন প্রচারণা করছে। সার্বিকভাবে এইটুকু ছিল আমার কাছে, যেখানে গণসংহতি আন্দোলনের যে প্রধান সমন্বয়কারী এবং বিএনপি জোট প্রার্থী জুনায়েদ সাকি তার প্রচারণার সর্বশেষ তথ্য আমার কাছে থাকে এইটুকুই ছিল। সরাসরি যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়ায়। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলার রায় ঘোষণা কিছুক্ষণ পর। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছে তার কাছে। ট্রাইব্যুনালে আজ জুলাই গণঅভ্যুত্থানে যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে সেই অপরাধকে কেন্দ্র করে আজ তৃতীয় মামলার রায় হওয়ার কথা রয়েছে এবং এই মামলাটি পুলিশ সদস্যদের যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের বিষয়ে দ্বিতীয় রায় হওয়ার কথা হয়েছে। জুলাই আন্দোলনের সময় 5ই আগস্ট যখন গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, ঠিক সেই দিনই আশুলিয়াতে 6 জুলাই শহীদকে সেদিন পুলিশের ভ্যানে পুলিশ সদস্যরা সেখানে মরদেহ জ্বালিয়ে দেয় এবং প্রসিকিউশন এই সময়ে তারা অভিযোগ করেছেন যে সেই সময় একজন জুলাই শহীদ তিনি তখনও জীবিত ছিলেন, তিনি গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত ছিলেন, কিন্তু তারপরেও তাকে সেই জীবন্ত অবস্থায় তাকে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয়। এই পুরো ঘটনার বিষয়ে সেখানে যে সাবেক তৎকালীন একজন পুলিশের এসআই তিনি ছিলেন আফজালুল হক, তিনি রাজসাক্ষী হয়ে আদালতে তিনি সাক্ষ্য দেন, জবানবন্দি দেন এবং তিনি এই পুরো ঘটনা স্বীকার
স্বীকার করেন। এই সকল অভিযোগের প্রেক্ষিতে আদালতে মোট 24 জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন এবং সেই সাক্ষীরা সবাই বলেছেন যে এই 5ই আগস্ট যে আশুলিয়াতে যে হত্যাকাণ্ড এবং হত্যার পরে তাদেরকে জ্বালিয়ে দেওয়ার যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে তারা সবাই সেই ঘটনার প্রমাণ হিসেবে তারা আদালতে সাক্ষ্য প্রদান করেছেন। তো সেই ঘটনার প্রেক্ষিতে তৎকালীন যে এমপি ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, সেই সাইফুল ইসলাম এখনো পলাতক রয়েছেন, তিনি মূল আসামি হিসেবে রয়েছেন। এছাড়া বাকি অন্যান্য যে পুলিশ কর্মকর্তা এবং সদস্যরা রয়েছেন, অর্থাৎ মোট 16 জন আসামি এই মামলায় রয়েছেন, যাদের মধ্যে 8 জনকে আজকে আদালতে উপস্থিত করা হয়েছে। তো এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে নিজ বাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিমান বাহিনীর ঘাঁটি বাসারে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা এবং নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণের উপর গুরুত্ব দেন তিনি। নির্বাচনে বিমান বাহিনীর ৩,৫০০-এর বেশি সদস্য নিয়োজিত থাকবে বলেও জানান তিনি। আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে আমাদের কোনো পরিত্রাণ নাই, সেটা হচ্ছে আকাশ প্রতিরক্ষা। এখন যে দায়িত্বটা করছি সেটা হচ্ছে আমাদের প্রাথমিক দায়িত্ব বা প্রাইমারি রেসপন্সিবিলিটির ঊর্ধ্বে যে কাজগুলি করছি, ইনএইড টু সিভিল পাওয়ার। আমাদের কাছ থেকে চাচ্ছে অনেক দিন পরে যে একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে। এবার বাণিজ্যের সংবাদ। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। এই মুহূর্তে বন্দর এলাকায় আছেন সহকর্মী ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছে তার কাছে। নৌপদেশের সাথে যে বৈঠকটি চলছিল বন্দর ভবনে, সেটা প্রায় শেষ পর্যায়ে এবং আপনারা দেখছেন যে আমরা বন্দর ভবনের সামনে অবস্থান করছি এবং এর আগে 10:30 বাজে যখন নৌপদেশটা বন্দর ভবনে প্রবেশ করছিলেন, বিশেষ করে বন্দরের যে 4 নম্বর জেটে গেট দিয়ে ওনার যখন গাড়ি বহরটি বন্দর ভবনে প্রবেশ করতে চাইছিল, তখন কাস্টমসের মোড়ে কিন্তু আগে থেকে অবস্থান নেওয়া শ্রমিকরা কিন্তু তার গাড়ি বহর আটকে দিয়েছেন এবং এক ধরনের তোপের মুখে কিন্তু নৌপদেশটাকে পড়তে হয়েছে এবং তাৎক্ষণিকভাবে নৌপদেশটা গাড়ি থেকে বের হয়ে যারা শ্রমিক নেতারা ছিলেন তাদের সাথে কথা বলেছেন, জড়িয়ে ধরেছেন, তাদের কথা শুনেছেন এবং তারপর যখন গাড়িতে উঠে তিনি যে বৈঠকটি পূর্ব নির্ধারিত বৈঠকের জন্য বন্দর ভবনে আসছিলেন, তখন কিন্তু দেখা যাচ্ছে যে বারবার কিন্তু তোপের মুখে পড়তে হয়েছে এবং শেষ পর্যন্ত নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে কিন্তু তিনি বন্দর ভবনে প্রবেশ করেন এবং বন্দর ভবনে প্রবেশ করে প্রায় 1 ঘন্টা ধরে কিন্তু বৈঠক চলছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি বের হয়ে আসবেন এবং এর আগে আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি হাতে ইজারা দেওয়ার যে প্রক্রিয়া, তার প্রতিবাদে কিন্তু প্রায় 5 দিন ধরে যে আন্দোলন, সেই আন্দোলন চলছিল এবং গতকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছিল। অনির্দিষ্ট এই ধর্মঘটে আজকে যখন সকাল 8:30টার দিকে আমরা দেখেছি শ্রমিকরা বন্দরের অভ্যন্তরে প্রবেশের জন্য এসেছিলেন, তখন কিন্তু তাদেরকে বাধার মুখে পড়তে হয়েছে, অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, নৌবাহিনী এবং পুলিশ সদস্যরা কিন্তু বন্দরের অভ্যন্তরে শ্রমিকদেরকে প্রবেশ করতে দিচ্ছিলেন না। সেই প্রতিবাদে কিন্তু তারা খুব বিক্ষোভ প্রকাশ করছিলেন এবং তারা দাবি করছিলেন যে যদি সরকার এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, তারা আন্দোলন যে চলছে সেটা অব্যাহত থাকবে এবং কি হরতাল অবরোধের মতো যে কর্মসূচি সেটা দিবেন। এবং এরই মধ্যে পূর্ব নির্ধারিত নৌপদেষ্টার সাথে বিভিন্ন সংস্থার যে বৈঠক সেটা চলছিল, শেষ হয়েছে এবং শেষ হওয়ার পর আমরা আসলে নৌপদেষ্টার বক্তব্য নেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে যে পরিস্থিতি সেটা কি জানা যাবে, তবে 1টা বাজে শ্রমিকদের সাথে তিনি বৈঠক করবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বন্দরে। খেলার খবর। বাংলাদেশের পাশে দাঁড়াতে ভারতে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতে ম্যাচ বয়কটের কথা জানালেও এবার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে কারণ জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের মন্ত্রিসভায় ভারতে ম্যাচ বয়কটের সিদ্ধান্তকে উপযুক্ত সিদ্ধান্ত বলে আখ্যায়িত করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
এদিকে পাকিস্তানের এমন সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিএনপির নির্বাচনী ইশতেহারে থাকবে চমক, প্রতিফলন ঘটবে জন আকাঙ্ক্ষার, সুফল পাবেন সবাই, দাবি নেতাদের, প্রভাব ফেলবে ভোটের মাঠে বলছেন বিশ্লেষক। যারা পরিবারতন্ত্র কায়েম করতে চায় তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করছে, দাবি জামাত আমিরের। নারী শিক্ষার্থীদের মাস্টার্স পর্যন্ত ফ্রি লেখাপড়ার প্রতিশ্রুতি। এই ছিল দুপুরের 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান। ওমর ইনান, আপনাকে ধন্যবাদ। খেলার সময়ের আয়োজন নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।